আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা কোটিপতি। আমাদের বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছু কমতি নাই। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমার নাম রানী। রানীর মতন করে আমাকে রাখছিল। জন্ম হওয়ার পর থেকে কষ্ট কী জিনিস আমার বাবা মা বুঝতে দেয়নি। একটা স্বর্ণ ব্যবসায়ী প্রবাসী মানে সে বাইরের রাষ্ট্রে স্বর্ণের ব্যবসা করে, তার নাম সালাম। তার কাছে আমার বিয়ে দেয় এবং সেই তার অনেক ধরনের ব্যবসা আছে, স্বর্ণের ব্যবসা আছে, খাবারের রেস্টুরেন্ট আছে। কিন্তু সবসময় না একটা চিন্তা টেনশনের ভিতরে থাকতো। তাকে দেখতাম, কারণ অনেক বিজনেস তার দেখাশোনা করা লাগে, অনেকভাবে তার মেধা খাটানো লাগে, কেমনে কী করলে ভালো হয়, কেমনে কী করলে ব্যবসাটা উন্নত হবে। একটা কথা আছে না, যাদের বেশি টেনশন থাকে তাদের ঘুমটাই কিন্তু হারাম হয়ে যায়। রাত্রেবেলা সবসময় অস্থিরতা ভাব করতো, ঠিক মতো মানে রিল্যাক্সে ঘুমাইতে পারতো না, গভীর ঘুমে তার ঘুমটা না সবসময় হালকা হয়ে থাকতো। এক পর্যায়ে এইভাবে প্রায় 4 বছর পর্যন্ত আমি তার সংসার কাটিয়ে দিলাম। বাসর ঘরে থেকে শুরু করে স্বামীর যে সহবাসের যে তৃপ্তিটা সেটা আমি পাইনি। আমার কাছে মনে হতো যে কোনো কিছু কমতি হয়ে গেছে। আমাকে আমার স্বামী ঠিক মতন ভরপুরভাবে আদর্শ করতে পারতো না। কেন আমার স্বামী পারে না? আমি ওনাকে বলতাম ডাক্তার দেখাও। সেই ডাক্তারও দেখাইছে। ডাক্তারে একটা কথাই বলেছে, যাদের ভিতরে চিন্তা টেনশন থাকে তারা শারীরিক দিক দিয়ে একটু দুর্বল থাকে। চিন্তা টেনশন যদি না কমে তাহলে শারীরিক দিক দিয়ে সুস্থ হইব না। একটা মানুষের যদি ব্রেন ঠান্ডা থাকে, তার পেট ঠান্ডা থাকে, তার চিন্তা মুক্ত থাকে, তার তার শরীরে ক্যালসিয়াম এবং রক্ত সম্পূর্ণ ভালো থাকবে। যার ভিতরে চিন্তা আছে, দুশ্চিন্তা, তার ঘুমও হারাম, সব কিছুই হারাম হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম, সেই যখন সুস্থ হইতেছে না, আর এইভাবে কষ্ট করে সংসার করাটা আমার পক্ষে সম্ভব না। একটা জিনিস কি, কষ্ট তখনই লাগে যখন ভালো ভালো খাবার মুখের সামনে গড়াগড়ি বায়, অথচ খাবারগুলো খেতে পাচ্ছি না, তখনই কিন্তু কষ্ট লাগে। আজকে যদি আমার স্বামী মরে যেত, অসুস্থ হয়ে পড়তো, তাহলে নিজেকে সামলাইতে পারতাম। আমার সুস্থ মানুষ, আমার সুস্থ স্বামী বিয়ের হতন ঠেকাইয়া সে আমার সাথে এরকমভাবে সম্পর্ক করে যে তাতে আমার হয় না, আমার আরও লাগে। কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে, আমি কিছু বলতে পারিনি লজ্জায়। কিন্তু 4-5 বছর বয়স হয়ে যেতেছে, বিয়ের বয়স। একই অবস্থা যদি আমার স্বামী থাকে, এখন আর আমার সংসার করতে ভালো লাগে না। বাবা মাকে অনেকবার বলেছি, খালি বলে তোর কিশোর অভাব, তুই কেন তারা ছাড়া দিতে চাস? কিন্তু আমি তো লজ্জা বলতে পারতাছি না। গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিতে পারছে, কিন্তু আমাকে শারীরিক সুখ দিতে পারে না। এইভাবে বাদ দিয়ে দিলাম। তার ড্রাইভারের সাথে সম্পর্ক হইল, ওই ড্রাইভারের সাথে আমি চলে গেলাম গা, বাবা মার মান সম্মান খাইয়া। ওই ড্রাইভার কি করে, বাইরে এত পরিমাণ গাড়ি চালাইতে চালাইতে এত ক্লান্ত হইয়া পড়ে যে ঘরের ভিতরে যে একটা বড় গাড়ি আছে সেটা যে ঠিক মতন চালাতে হবে সেই চালানোর কথা সে ভুলে যায়। আর সে চিত হয়ে শুয়ে থাকে আর নাক টেনে ঘুমায়। তারা হাত দেওয়া ঠেলি, এই ওঠো ওঠো, একটু সময় দাও, একটু আদর্শ করো। সে আমাকে হাতটা ছিটকান দিয়ে বলে, এই সরো তো, যাও তো, আমার ঘুমে ধরছে, আর পারতাছি না। প্রথম 1 সপ্তাহ পর্যন্ত দরজা জানলা লাগাই রাখছে,
কাজও যায় না কা। যখন তার চাহিদা মনটা ভরে গেছে গা, এখন আর ঘরের বউর দিকে খেয়াল নাই। খেয়ালটা থাকবো কেমনে ভাই? একটা কথা আছে না যে তার যদি দারোয়ান যদি গেটের সামনে ঠিক মতন বসতে পারে, চোর কিন্তু ঢুকতে পারে না। তাই তার দারোয়ান তো ঠিক নাই, সে গাড়ি চালাবে কিভাবে? তো যাই হোক, এখন চিন্তা করলাম কোটিপতি স্বামীরে বাদ দিয়ে দিছি, একটা দারোয়ানের কাছে ড্রাইভারের সাথে বিয়ে বসলাম, বাড়ির মান সম্মান খাইলাম, যেটার জন্য বিয়ে বসলাম সেটাই যদি আমি তৃপ্তি না পাই, তা আমি ড্রাইভার স্বামীতে আমি কী করবো? তো এটারও বাদ দিয়ে দিলাম। এরম করতে 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 3টা স্বামী আমি বাদ দিয়ে দিলাম। 3 নাম্বার স্বামী গেছে গা, শেষ। এর 3 নাম্বার পরে চিন্তা করলাম আমি আর জীবনে বিয়েই বসুম না, যাই বাপের বাড়ি চলে যাই গা। আমার ভেতরে এত জ্বালা, এত কষ্ট আমি আজকে বুঝতে পারলাম কেন আমার বাবা মা আমাকে বিয়ে দিছে। আমার বাবা মা তো ইচ্ছা করলে শাড়ি গয়না টাকা পয়সা দিয়ে আমার বইরা রাখতে পারে, কিন্তু আমার স্বামীর কাছ থেকে যেটা পামু সেটা আমার বাবা মা দিতে পারবো না। এই জন্য আর যেটার আশায় আমি একে একে 3টা স্বামী বাদ দিলাম, আমার মন মতন হইল না। তাহলে চিন্তা করলাম জীবন আর বিয়েই বসুম না, সব বাদ। যে কদিন বাঁচি একা জীবন কাটামু। দুষ্ট গরু থাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই নিয়ত কইরা আমি আমার বাপের বাড়ি যাওয়া ধরছি। হাতে তেমন টাকা পয়সা নাই। একটা রিস্কালার মোড়ের থেকে ডাক দিলাম যে ভাই চলেন, আমি একটু ধানমন্ডি যাব। বললো ভাড়া 200 টাকা। আমি বললাম 200 টাকা না, আরে বেশি চাইলে বেশি দেবো, সমস্যা না, কিন্তু আমাকে সুন্দরভাবে, আমি জ্যাম জোট পছন্দ করি না, গরম পছন্দ করি না, আমাকে অলিগলিদের ভিতর দিয়ে ভালো করে এরমভাবে নেবেন যেন বেশি একটা জ্যামে না পড়ে। এখন আমার বাইরে থাকতে মন চেতেছে না, আমি আমার নিজের বাড়িতে যাইয়া আমি একটু সুস্থ জীবন করতে চাই। তো বললো মানে আসলেই আবেগে বসে আমি রিস্কালার সাথে এত কথা বলে ফেলেছি। তো রিস্কালা আমাকে বললো যে ম্যাডাম আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো জ্যামে পড়বেন না, কোনো রোদের ভিতর দিয়ে নেবো না, কষ্ট করতে দেবো না, আপনারা আমি সুন্দর করে অলিগুলির ভিতর দিয়ে ভালোভাবে নিয়ে যাব। তো একটা নির্জন জায়গা আনার পরে রিস্কালাটা থামায় দিল। তখন আমি বললাম যে ভাই থামায় দিচ্ছেন, আপা কিছু মনে করেন না, আমার একটু প্রস্রাবের চাপ আসছে, আমি একটু প্রস্রাব করতে যাই। তখন আমি বললাম এখানে আবার পাবলিক টয়লেট কোথায় পাবেন? কয় না না, আমরা তো পুরুষ মানুষ, আমাদের পাবলিক টয়লেট লাগবে না, আমি এখানে ড্রেনে কামড়া সেরা ফেলাম। ও তো রিস্কাটার পাশেই, সে এতটা নির্লজ্জ লোক, সে তো ইচ্ছা করে তো একটু দূরে সরে যাবে না, তা যায়নি। তো রিস্কাটার সামনে অমনিতে আমার সামনে বসে পড়েছে। আর এত সময় ধরে সে কাজটা সারতেছে, এক পলক তাকে দেখতে লাগলাম যে সে এতক্ষণ বসে বসে কি করছে। তা আমি দেখলাম ওই এক পলক যে তাকাইছি, তাকানোর পরে তার ওই দারণটা আমি দেখে ফেলেছি। ওই দারণটা দেখার পরে তো এখন তো আমার মাথাটা ঘুরে গেছে গা। যেটার জন্য আমি পুটি ঘরে গেলাম সেটা খুঁজে পাইলাম না, একে একে 3টা স্বামী আমি চেঞ্জ করলাম, সেটা আমি খুঁজে পেলাম না। অথচ সেই জিনিসটা আমি একটা রাস্তা রিস্কাওয়ালাটার ভিতরে দেখলাম। আমার কাছে মনে হইল তার জিনিসটা দেখার পরে যে সে আমার পারফেক্ট যোগ্য হবে, সে আমাকে শারীরিক দিক দিয়ে সুখ দিতে পারবে, এটা আমি উপলব্ধি করতে পারলাম। এই জিনিসটা করার পরে সেই যখন রিস্কা উঠবে তখন আমি আমার শরীরের থেকে অন্যটা এক সাইডে সরিয়ে দিলাম। সেই রিস্কার আয়না দিয়ে আমাকে দেখতে লাগলো আমার বডি ফিটনেসটা। দেখার পরে আমাকে বলতেছে আজ পাশা খেলবো রে সব, এরকম একটা গান ধরছে, ওই সঙ্গে তোমার সনের সব। তখন আমি বললাম আপনার কি খেলতে মন চায়? ইচ্ছা করলে খেলতে পারেন। কই ম্যাডাম আপনারা হলেন সুন্দরী ম্যাডাম, এত সুন্দর ম্যাডামের সাথে কি রিস্ক খেলার সুযোগ পাবে? হ্যাঁ পাবে। তখন আর কি করব,
ওই রিস্কাওয়ালা কী করলো, আমাকে একটা হোটেলে নিয়ে গেল। সেখানে ভালোভাবে আমাকে সুখ দিল। এত সুখ আমি পাইছি, ওই সুখটুকু পাওয়ার পরে আমি আর বাপের বাড়ি যাইতে চাইলাম না। ওই রিস্কাওয়ালার কাছে আমি বিয়ে বসলাম, তার নিয়ে আমি সংসার সারা জীবন কাটা দিলাম। আমি আমার বাবা মাকে বললাম, দরকার বলে আমি রাস্তায় ঘুমাবো, রিস্কাওয়ালার সংসার আজীবন করব। তোমরা যদি তোমাদের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দাও, তোমরা কিসের কারণে আমাকে বিয়ে দিছো? একটা পোলার কাছে বিয়ে দিলে আমি মনে করি পোলার বাড়ি ঘর যাচাই না করে পোলার ওই দারণটা যাচাই করবা, যে দারণ ঠিক মতন ডিউটি করতে পারবো কিনা। কারণ মানুষ কিন্তু বাড়িঘর দেখে যাচাই করে, কিন্তু যখন দারণ ঠিক থাকে না, বাড়িঘর ঠিক থাকে, তখন কিন্তু বউ থাকে না। এই জন্য আমি মনে করি বর্তমানে সমাজে আপনারা বাড়িঘর যাচাই না করে আগে ছেলের কাছের কে ফিরে আসে বন্ধু বান্ধব দিয়া বা অন্য কোনো ছেলেদের দিয়া আগে ছেলের দারণ ঠিক আছে কিনা সেটা যাচাই করেন, তাহলে আপনার মেয়ে থাকবে। ভাত কাপড় পাইতে যদি একটু কষ্ট হয়, তার ওই সুখটুকু ভালোবাসার জন্য আজীবন তার সংসার করে যাবে। তাহলে আমাদের সমাজে এত পরকীয়া হবে না। একটা পরকীয়া কেন করে জানেন? যখন তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ না পায়, তখন বাধ্য হয়ে পরকীয়া করে। তো বন্ধুরা, আমি আমার রিস্কাওয়ালা স্বামীকে নিয়ে আজীবন সংসার করে গেলাম। যেহেতু আমার মন মতন শারীরিক চাহিদা মেটাতে পারছে, আমার মন মতন স্বামী হয়েছে, তো তোমরা মন মতন কাউকে বেছে নিও, ঠিক আছে? বিয়ের পর বাছাই করো না, তাহলে কিন্তু তোমাদের বারবার বিয়ে হবে। আর বিয়ের আগে যদি একটা স্বামী সঠিকভাবে বেছে নিতে পারো, তাহলে এক স্বামী দিয়ে সারা জীবন লাইফ পার করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।